আজ আপনাদের অষ্টম ক্লাস। গত ক্লাসে আমরা ক্যারেক্টার প্যানেলের কাজ দেখলাম এবং একটা সার্কেল লোগো ডিজাইন করার চেষ্টা করেছি। অনেকে করতে পেরেছেন, অনেকের একটু সমস্যার ভিতরে যেতে হয়েছে। ওইটা আমরা আজকে ওইটা প্র্যাকটিস করে সবারটা দেখব কি অবস্থায়। এবং আজকের ক্লাসের টপিকস থাকবে হচ্ছে লাইন সেগমেন্ট টুল এবং রেক্ট্যাঙ্গেল টুল সম্পর্কে বিস্তারিত। তো গত ক্লাসের ওই বিষয়টা আরেকবার চাই আপনারা করে দেখান। তো আমি আরেকবার দেখাই দিচ্ছি ভালোভাবে, এভাবে আপনারা ট্রাই করেন। এদিকে খেয়াল করেন সবাই। আমি রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে এলিপস টুলে গেলাম, গিয়ে শিফট ধরে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এটা আমি মিডিল অ্যালাইন করে নিচ্ছি কন্ট্রোল প্যানেল থেকে, অথবা এখান থেকেও প্যানেল থেকেও আপনারা এই সেকেন্ড এবং লাস্টের আগেরটা এটা ক্লিক করে আর্টবোর্ডের মাঝে এলিপসটা নিয়ে আসতে পারেন। এখন এটাতে শুধুমাত্র স্ট্রোক কালার রয়েছে, আমি চাচ্ছি শুধুমাত্র ফিল কালার হোক। তাহলে কি করব, জাস্ট এখানে ক্লিক করে এটা নিয়ে আসলাম। আর ডিফল্টভাবে তো থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই অবস্থায় আপনি যেটা করতে পারেন, ফিল কালার যেহেতু উপরে রয়েছে এখানে ক্লিক করে এটা নান করে ফেললাম। এরপর জাস্ট এখানে ক্লিক করে এটা ফিল কালার করে ফেললাম। এখানে কয়টা কালার আছে? শুধুমাত্র একটা, ব্ল্যাক। এটাকে ফিল কালার বলা হচ্ছে, উপরের কালারটাকে। তো এরপর এটাকে আমি ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাকে ক্লিক করছি। এর মাধ্যমে কর্নারগুলো হচ্ছে জিগজ্যাক হয়েছে। এবার আমরা চাইলে এটার জিগজ্যাকের সংখ্যাটা বাড়াতে পারছি, চাইলে কর্নারগুলো স্মুথ করতে পারছি। এটা কর্নারের রেডিয়েন্সটা কম বেশি করা যাচ্ছে। এরপর আমি ওকে দিচ্ছি। এখন এটা একটা ইফেক্ট অ্যাপ্লাই করা রয়েছে, এই পাথটা স্বাভাবিক করতে হবে। সেটা কিভাবে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এটা করলে স্বাভাবিক হবে। আচ্ছা, এটা করতে তো কারোর সমস্যা নেই, তাই না? যদি না হয়ে থাকে এতটুকু স্টেপই করে দেখান। এখানে অনেকের ভিতরে দুর্বলতা আছে, আমি চাই সবাই এক গতিতে এগোক। কারণ পড়তে সমস্যা হলে বলবেন, বুঝতে পারছি না। অবজেক্ট থেকে এক্সপ্যান্ডটাও করে ফেলবেন এখনই। আচ্ছা, এটা কি সবার হয়েছে? হয়নি কার কার? হয়নি কার কার? একটু কষ্ট করে হাত তোলেন, আমি বুঝাই দিব তাইকে। সবার হয়েছে তাই না? ওকে। এবার আমি পরের স্টেপে যাই। আমি চাচ্ছি যে এর মাঝে একটা বৃত্ত নিব এবং ওইটা মাইনাস ফ্রন্ট করব। এটা কিভাবে সম্ভব? এর জন্য আরেকটা বৃত্ত নিব। হ্যাঁ, কার হয়নি? দেখেন, বৃত্ত একটা নিব, এটা শিফট প্রেস করে আমি একটা বৃত্ত নিচ্ছি। আগে যেটা নেওয়া হয়েছিল ওর থেকে একটু ছোট, এবং এটার কালার ব্ল্যাকের উপর ব্ল্যাক তো দেখা যায় না, আমি অন্য একটা কালার, এটা সিলেক্ট থাকা অবস্থায় অন্য একটা কালার চেঞ্জ করে নিলাম। এবার এটা মিডিলে অ্যালাইন করব। যেহেতু আগেরটা আর্টবোর্ডের মিডিলে রয়েছে, পরেরটা নিলেও ওর মিডিলেই আসবে। তো এটা আমি চাইলে আরেকটু বড় করতে পারি। এখন খেয়াল করেন, এটা বড় করার সময় আমি কীভাবে বড় করব। শিফট এবং অল্টার একই সাথে ধরে রাখবো, তারপরে বড় করব। কেন এটা করছি? শিফট ধরছি যাতে রেশিও ঠিক থাকে, আর অল্টার ধরছি কারণ হচ্ছে এই সেন্টারটাকে কেন্দ্র করে যাতে বড় ছোট হয়। ঠিক আছে? তো আমি এই পজিশনে রাখছি। এবার দুইটাই ধরবো, দুইটাই ধরে পাথ ফাইন্ডারে যাব, গিয়ে মাইনাস ফ্রন্ট করব। এতে করে কি হলো, উপরের যে অবজেক্টটা ছিল এটা মাইনাস ফ্রন্ট হয়ে গেছে। এরপর আমরা যে গত ক্লাসে যেভাবে টাইপ 1-এ পাথ টুলের কাজ দেখছিলাম, ওইভাবে আমরা আবার ওই কাজটাই করব। দেখেন কিভাবে সেটা।
আপাতত কারোর কম্পিউটার চালানো দরকার নেই, মাউসটা ছেড়ে বসেন, এদিকে খেয়াল করেন, কারোর কোথাও কনফিউশন থাকলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। এদিকে খেয়াল করেন সবাই, দেখেন এটা আমি যদি স্ট্রোকে কনভার্ট করি, এখন আমি যদি এইভাবে সিলেক্ট করি, এই সেন্টারকে এরম করলে এটা সিলেক্ট হবে, তাছাড়া এই জায়গায় এরম করলে সিলেক্ট হবে না। এর যে সেন্টারটা আছে না, এটা ধরে আমরা মুভমেন্ট করতে পারি, এটা খেয়াল রাখবেন। এখানে পাতে ধরেও ক্লিক করে মুভমেন্ট করতে পারবো, আবার এই সেন্টার ধরেও আমরা মুভমেন্ট করতে পারবো, এটা খেয়াল রাখবেন। তো এটা সিলেক্ট করলাম, করার পর এটার কপি করব, Ctrl+C Ctrl+F, এফতে কি হলো, পেস্ট হলো, কিন্তু ফন্টে পেস্ট হলো। Ctrl+V দিয়েও পেস্ট করা যায়, ওটা করলে একটু ডানে বায়ে সরে যায়। আর Ctrl+F দিয়ে পেস্ট করলে যার উপর থেকে নেওয়া তার উপরেই থাকে। দেখেন পেস্ট হয়ে এখন এখানে দুইটা, আমি যদি একটা ক্লিক করে এটা সরাই তাহলে দেখতে পারবেন দুইটা। আবার যদি আমি ড্র্যাগ করে সিলেক্ট করি তাহলে কিন্তু দুইটাই সরে যাবে, দুইটাই সরে যাবে, এই যে দুইটাই সরে গিয়েছে, এই দেখেন এখানে দুইটা আছে। তো আমাদের কাজ কি, যে এরকম একটা ক্লিক করে ধরে ওইটা ছোট করে ফেলা, ব্যাস। এবার আমাদের কাজ হচ্ছে এর উপরে কিছু লিখবো এবং এর উপরে কিছু লিখবো। এখন এটার উপরে লিখবো উপরের লেখাটা, আর এই বড় শেপটা, বড় সার্কেলটার ভিতরে লিখবো নিচেরটা। এবার দেখেন, আচ্ছা আমি পজিশন অনুযায়ী সাজিয়ে নিই। আচ্ছা আমি মাউসের শব্দ শুনতে পারছি, এখন আর চালানো যাবে না, আপনাদেরকে এটা করতে দেওয়া হবে, যতটুকু বলা হয় ততটুকুই করেন। দেখেন আমি এই পজিশনে রাখছি, এই ধরনের লোগো ডিজাইন করেও মানুষ আর্নিং করে। তো এটাও একটা স্কিল, আপনারা এটাও ট্রাই করতে পারেন। দেখেন আমি টাইপ টুলের ভিতরে 3 নাম্বার টুল, টাইপ অনে পাত টুল, যেহেতু এটা পাতের উপরে লিখবো তাই না, তাহলে টাইপ অনে পাত টুলে যেতে হবে, গিয়ে এখান থেকে লিখবো, কিছু একটা লিখে দেওয়া যেতে পারে। এইবার এর লেখাগুলোকে বড় বা ছোট করতে হলে আমি চলে যাব সিলেকশন টুলে, গিয়ে ক্যারেক্টার প্যানেলটা অন করলাম, করে লেখার সাইজটা বড় করতে পারি, তারপরে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এই যে অ্যান্টন ফন্টটা ভালো, অ্যান্টন ফন্টটা নিলাম, অল ক্যাপসও করে দিতে পারি, সবগুলো বড় হাতের হয়ে গেল। এবার এর যে মাপটা, এটা সোজা করতে হলে, যেমন এটা করার জন্য আমরা রুলার আনবো বা গাইড, Ctrl+R প্রেস করলে রুলার আসবে, এই যে এটাকে গাইড বলে, এই যে গাইড নিয়ে আসলাম। এবার দেখেন এখান থেকে ফাঁকা, এখান থেকে একটু বেশি, তার মানে এটা সোজা নাই। সেক্ষেত্রে আমি একটু ভালো করে ক্লিয়ার করি টাইপ অনে পাত টুলের, এখানে 3টা হ্যান্ডেল পাবেন। এই যে সিঙ্গেল যে হ্যান্ডেলটা, এটার মাধ্যমে এই পাতের ভিতরে ঢুকানো যায়, ঢুকালে উল্টা হয়ে যায় লেখাটা। আর এই দুইটা মাধ্যমে কি করা হয় ওইটা আমি ক্লিয়ার করছি। এখানে তো একটার কাজ বুঝলেন, একটাতে তো মুভমেন্ট করা যাচ্ছে তাই না, কিন্তু আরেকটার কাজ কি দেখেন, এটার মাধ্যমে এরিয়া দিতে হয়, সীমানা দিতে হয়। আমি যদি এর ভিতরে চলে যাই, দেখেন এখান থেকে এতটুকু সীমানা দেওয়া হয়েছে, এই সীমানার ভিতরে লেখাগুলো থাকবে আর বাকিগুলো হাইড হয়ে থাকবে। এবং এটা কোনো লেখা হাইড হয়ে আছে কিনা এটা বুঝবেন কিভাবে জানেন, এখানে যে লাল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নের মাধ্যমে বুঝবেন যে এর ভিতরে কিছু লেখা হাইড হয়ে আছে। তো আপনি যদি আবার মাউসের কার্যটাই হ্যান্ডেলের কাছে নিয়ে যান, মাউসের কার্যরের নিচে একটা অ্যারো চিহ্ন মতো আসে, এই অ্যারো চিহ্ন আসার মাধ্যমে, মৃদুল ভাই কথা বলা যাবে না, এইদিকে খেয়াল করতে হবে, এটার মাধ্যমে আমরা এরিয়াটা দিয়ে দিব। ওকে, এটার কাজ বুঝলেন। এবার প্রথমটা, আচ্ছা দেখেন কোনো কারণে আপনি ফাঁকা জায়গায় ক্লিক করলেন, করার পরে দেখেন আপনি কোনো হ্যান্ডেল খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে কি করবেন, সিলেকশন টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করবেন, ফন্টের উপরে ক্লিক করলে ওই অপশনগুলো আবার শো করবে। কিছু কিছু ক্ষেত্রে দেখেন এই 3 নাম্বার হ্যান্ডেলটা ভিতরে চলে যায়, তো কোনো ব্যাপার না, মাউসের কার্যটা যখন এরকম কাছে নিয়ে যাবেন, অ্যারো চিহ্ন হবে, তখনই হচ্ছে মুভমেন্ট করবেন। আচ্ছা তন্ময়, তোমরা দুইজন গল্প করলে বাইরে যে করো। আচ্ছা এরপর এই যে এইটার মাধ্যমে ডানে বায়ে সরানো যায়, ঠিক আছে, এটা তো প্রথম দিক থেকে দেখে আসছেন, আশা করি হ্যান্ডেল 3টার কাজে আপনারা বুঝতে পেরেছেন।
ওকে, এরপর আমরা নিচেরটার কাজ দেখব। নিচেরটা কিভাবে করা যেতে পারে, আমি যদি চাই, আচ্ছা আমার যদি মনে হয় যে এখানে লিখতে গেলে উল্টোভাবে লেখা, স্পেলিংটাও ঠিক হবে কি না, দেখা যাবে কি না, এর জন্য আপনি আগে থেকে টাইপ টুলে গিয়ে ফাঁকা জায়গায় আগে লিখে নিতে পারেন। আমি দেখাচ্ছি, নিচে লিখবো গ্রাফিক্স ডিজাইনার। আমি গ্রাফিক্স ডিজাইনার লিখে নিলাম। লেখার পরে এটা আমি কপি করে নিচ্ছি, Ctrl+C দিয়ে অথবা Ctrl+X দিয়ে কাট করে ফেললাম। সি দিয়ে কপি করলে ওখানেই থাকতো, কিন্তু ওটা আমি রাখতে চাচ্ছি না। Ctrl+X দিয়ে কাট করে ফেললাম, করে আমি আবার টাইপ অনে পাত টুলে গেলাম, গিয়ে আমি এই পাতের উপরে এখান ক্লিক করলাম, করলে দেখেন উল্টাভাবে লেখা শুরু হয়েছে। আমি কি করব, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করলে এটা উল্টাভাবে লেখাটা পেস্ট হয়েছে, যেটা একটু আগে আমি কাট করলাম, তাই না? এবার আমি সিলেকশন টুলে গেলাম, হ্যান্ডেলগুলো এনেবল হলো। কাজ হচ্ছে এটাকে উল্টা অবস্থায় আছে এটাকে সোজা করা। তো এই যে হ্যান্ডেলটার উপর মাউসের কার্সরটা নিয়ে এটা ভিতরের দিকে নিয়ে যাওয়া। এটা হচ্ছে বাইরে, এই হচ্ছে সার্কেলের ভিতরে নিয়ে আসলে এটা সোজা হয়ে গেল। এখন এটা ডানে বায়ে ওইটা দিয়ে মানে ম্যানেজ করার দরকার নেই যে একটু ডানে সরাবো ওটা বায়ে সরাবো। ওটার কাজ হচ্ছে ভিতরে ঢুকানো আর বাইরে বের করা। ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনি কি করবেন, এই হ্যান্ডেলগুলো দিয়ে ম্যানেজ করবেন। দেখেন আমি একটা সরাইছি আর বাদ বাকিগুলো হাইড হয়ে গেছে, তো আমাকে এর স্পেস দিতে হবে। এই হ্যান্ডেলটা যদি ডানে সরায়, দেখেন স্পেস নিতে নিতে সবগুলো শো হচ্ছে। তো আমি লেখার সাইজ আরও ছোট করি, করে এদের মধ্যকার দূরত্ব, এই যে 4 নাম্বারটা মানে এই যে এই অপশনটা, এর মাধ্যমে মধ্যকার দূরত্ব বাড়াই দিচ্ছি, তাহলে এর লেখার যে সৌন্দর্য এটা আরও সুন্দর লাগবে। খেয়াল রাখবেন মাউসের কার্সর যদি এরকম হয়, এই যে মাউসের কার্সরের নিচে দেখেছেন একটা বক্স মতো দেখা যাচ্ছে, এরকম হলে কিন্তু মুভমেন্ট করতে পারবেন না। আপনাকে খেয়াল রাখতে হবে মাউসের কার্সর যখন এরকম অ্যারো চিহ্ন হয় তখন এটা মুভমেন্ট করবেন। ব্যাস, আরেকটা এই যে এই গাইডটাই আমি এখানে নিয়ে এসে মেপে দেখি ঠিক আছে কিনা। দেখেন চোখের আন্দাজে আমার মনে হচ্ছিল এটা ঠিক ছিল, কিন্তু দেখেন এখানে ফাঁকা রয়েছে। এবার মোটামুটি ঠিক আছে, সাইজ ছোট বড় করে নিলাম। ব্যাস, এরপর যেটা করা যেতে পারে, মাঝখানে আরেকটা বৃত্ত নেওয়া যেতে পারে। দেখেন এর ফিল কালার স্ট্রোক কালার দুইটার একটাও নাই। আমি কিন্তু একটা সার্কেল নিয়েছি, কিন্তু ফিল স্ট্রোক দুইটা নান হয়ে রয়েছে। আমি একটা কালার নিয়ে নিচ্ছি, ব্ল্যাক কালার। ব্যাস, এরপর দেখেন এখান থেকে এর দূরত্ব কম, এখান থেকে এর দূরত্ব বেশি, একটু অন্য টাইপের দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই টুলের কাজ করতে পারি, এই অপশনের কাজ করতে পারি, করে একটু মান বাড়িয়ে এটা একটু উপরের দিকে নিয়ে গেলাম। ব্যাস, এটার মাপও ঠিক আছে। ওকে, এরপর যেটা করা যেতে পারে, এর ভিতরে যে স্টার টুলটা আছে এর সাহায্যে শিফট ধরে একটা স্টার নিচ্ছি। অল্টার প্রেস করে এর একটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি ডান সাইডে। ব্যাস, এইভাবে আপনারা সবাই একটা করে দেখান। আমি জানি আপনারা কালকে করেছেন, কিন্তু আজকে আরো ভালোভাবে করবেন ডিটেলসে। কালকে নিজেও করেছে, আজকে তো তার প্র্যাকটিস চলছে, বাসায় ট্রাই করেছে, তাহলে এত কি বলি হবে না। হ্যাঁ, নিজে নিজে করুক, তুমি জাস্ট দেখো। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা পরের স্টেপে এগোতে পারি। এদিকে খেয়াল করেন সবাই, এটা তো দেখলাম আমরা, তাহলে ক্যারেক্টার প্যানেল সম্পর্কে দেখলাম। এই যে এর ভিতরে যতগুলো আছে, এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রথমটা টুল, এই যে টাইপ টুল, আর এই 3 নাম্বারটা, আর এইগুলো অকেজ, এগুলো আমাকে প্রয়োজন পড়ে না। আচ্ছা, এরপর আমরা যদি টাইপ টুলে যাই, দেখেন টাইপ টুলে থাকা অবস্থায় আমি একটা ক্লিক করলাম, এই যে লেখাটা আসলো। এটা এখন কি অবস্থায় আছে, এটা এখন একটা টাইপ অবস্থায় আছে। এটা আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো। দেখেন আমি চাইলে এর ফন্ট চেঞ্জ করতে পারছি, তারপর হচ্ছে ছোট বড় করতে পারছি এখান থেকে। তো
এইটা এখন টাইপ অবস্থাতে আছে। এটাকে যদি আমরা মানে পাত অবস্থায় আনতে চাই, পাত বা হচ্ছে নর্মাল অবস্থায় আনতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে। করলে এটা আর ফন্ট থাকবে না। এখন চাইলে আপনি যদি ফন্ট চেঞ্জ করেন, এটার ফন্ট নেই, ফন্ট চেঞ্জ হবে না। এটা কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে, শেপ বা কোনো অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা কি জন্য করব? এর মাধ্যমে আমরা এগুলোর কাস্টমাইজ করতে পারবো। যে দেখা যাচ্ছে আইটা আমি লম্বা করতে চাচ্ছি বা যে কোনো কারণে অন্য কোনো পরিবর্তন ঘটাতে চাচ্ছি, এগুলো আমরা এর সাহায্যে করতে পারবো। এই আচ্ছা, তাহলে নর্মাল ফন্টকে আমরা যদি নর্মাল অবস্থায় আনতে চাই, ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন, এটার আচ্ছা আমি একটু এটা করলে দেখেন, আমি টাইপ অবস্থায় থাকলে ইরেজার দিয়ে, আচ্ছা এটা আপনারা বুঝবেন না, যে এই পর্যন্ত যায়নি সেদিকে না যায়, পরে বুঝাবো এটা। ওকে, এরপর এদিকে খেয়াল করেন, আমি গল্প শুনতে পারছি, এদিকে খেয়াল করেন। টাইপ টুল দেখলাম, এর পরের টুলটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। এগুলো তেমন প্রয়োজনই পড়ে না। লাইন সেগমেন্ট টুলটা একটু প্রয়োজন পড়ে, তাও এর বিকল্প হচ্ছে পেন টুল। পেন টুলের সাহায্যে আমরা লাইন দিতে পারছি। তো লাইন সেগমেন্ট টুলটা আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি। দেখেন টাইপ টুলের ডান সাইডে লাইন সেগমেন্ট টুল, এটাতে থাকা অবস্থা আমি যদি একটা ক্লিক করি, তাহলে এখানে একটা পারমিশন চাচ্ছে আমি কত সাইজের নিতে চাই। এখানে 100 পিক্সেল ডিফল্টভাবে দেওয়া আছে, আমি দেখা যাচ্ছে 500 পিক্সেল দিচ্ছি। এটা কোনো অ্যাঙ্গেলে থাকবে কি না, আমি যদি এটা 180 ডিগ্রি দিই তাহলে এটা কি হবে, একদম ফ্ল্যাট হবে, তাই না? দিয়ে আমি যদি ওকে দিই, এই যে 500 পিক্সেলের একটা লাইন তৈরি করলো, যার কোনো ফিল কালারও নেই, স্ট্রোক কালারও নেই। আমি এর হচ্ছে ফিল কালার, এই স্ট্রোক কালারটা এনেবল করলাম এবং এটা আর্টবোর্ডের মাঝে নিয়ে আসলাম। এটা একটা 500 পিক্সেলের একটা লাইন। এই লাইন সেগমেন্ট টুলের সাহায্যে আমি যদি ড্র্যাগ করি, তাও এইভাবে তৈরি করতে পারবো, এইভাবে তৈরি করতে পারবো। এটা যদি আমি সোজা নিতে চাই, সেক্ষেত্রে শিফট প্রেস করে ধরে আমি এভাবে লাইন নিতে পারবো। আমি যদি নির্দিষ্ট মাপে নিতে চাই, সেক্ষেত্রে এখানে সেই নির্দিষ্ট মাপটা আমি বলে দেবো। যেমন 1000 পিক্সেল যদি দিই, ওকে দিই, তাহলে এটা আর্টবোর্ড যেহেতু 1000 পিক্সেল, সেই আর্টবোর্ডের সাইজে একটা লাইন তৈরি করেছে। তো এই হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ। এরপর যেটা আছে আর্ক টুল, এটার সাহায্যে একটা বাঁকা হচ্ছে দাগ তৈরি করা যায়, যেটা কিনা আমরা পেন টুলের সাহায্যে বাঁকা দাগ তৈরি করতে পারি, তাই না? তো এটা ক্লিক করে আমি চাইলে এর লেন্থ কতটুকু হবে, তারপর হচ্ছে এর যে হচ্ছে বাঁকার যে বিষয়টা, এগুলো কতটুকু হবে, এখান থেকে সেটা নির্দিষ্ট করে আমরা তৈরি করতে পারি। তো এগুলো অত গুরুত্বপূর্ণ না, দেখানোর দরকার তাই দেখাচ্ছি। দেখেন স্পাইরাল টুল, এটাই দেখেন এরকম হচ্ছে শামুকের খোলস বা মশার কয়েল যেটাই বলেন, সেই ধরনের কিছু তৈরি করছে। এরপর এর কারসাজি কিভাবে করা যায় দেখেন, আমি এভাবে টান দিলাম, দেওয়ার পরে কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে, আপ অ্যারোতে ক্লিক করলে, ক্লিক করে মাউসের কার্সরটা ঘোরালে এটার লেন্থ বাড়ছে, মানে ওর ভিতরে আরও তৈরি হচ্ছে। ও, এটা কন্ট্রোলের সাহায্যে খুব ভালোভাবে এটা ম্যানেজ করা যাবে। একটু খেয়াল করেন, আমি এটাতে যাওয়ার পরে কন্ট্রোল চেপে ধরে আগে টান দিতে হবে, তারপরে কন্ট্রোলে চাপ দিতে হবে, তাহলে দেখেন এর ম্যানেজ করা যাচ্ছে একে। এই দেখেন এভাবে দাগ নেই, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না, তারপরেও যদি কখনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা দেখে রাখছি আর কি। ও, এটা যদি আমরা একটা ক্লিক করি, তাহলে এর সম্পূর্ণ পরিমাপ এখানে আমরা পেয়ে যাব। এই যে রেডিয়াস, রেডিয়াস মানে কি, ওর যে কার্ভ যে বিষয়টা ওইটা। তারপরে হচ্ছে হচ্ছে ডিসেই মানে কি, এটা মনে হয় দুইটা দাগের মধ্যকার ফাঁকা স্পেস,
এটা আমি 100 পিক্সেল রাখছি, এটা রাখছি 100 পিক্সেল, আর এই যে সেগমেন্ট 10 থাকছে। এরপর এটা উল্টা দিকে ঘুরবে না সোজা দিকে ঘুরবে ওইটা। এটা তো নিলাম, এটা কি তৈরি হয়েছে? তো একটা বৃত্ত তৈরি হয়েছে। আচ্ছা, এটার মাপ মনে হয় একটু চেঞ্জ করতে হবে, রেডিয়াস। যাই হোক, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না, দরকার নাই। আচ্ছা, এরপরেরটা আছে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এর সাহায্যে দেখা যাচ্ছে আমরা বক্স তৈরি করতে পারছি এইভাবে। এখন এটা যদি আমরা নির্দিষ্ট সংখ্যায় কিছু নিতে চাই, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করবেন, এবার কত পিস নিবেন না নিবেন এইভাবে একটু ম্যাথ করে বুঝে শুনে ওকে দিলে ওটা হয়ে যাবে। যেমন নাম্বার অফ হরিজেন্টাল ডাইভার্স, এটা কত কি নেওয়া হবে, যে 5টা, এটা ভার্টিক্যালে 5টা, হরিজেন্টালে 5টা, এটা দিয়ে ওকে দিলে এটা তৈরি হবে। 5টা খোপ আড়াআড়ি, 5টা খোপ লম্বালম্বি, এভাবে তৈরি হচ্ছে। এরপরে এই যে পোলার গ্রিড টুল, মাকড়সার জাল। আচ্ছা, এগুলো সবাই একটু ট্রাই করেন, দেখেন। এটা বোঝার মতো বা এটা খুব জরুরি কিছু না, আমার কখনো প্রয়োজন পড়ে না। সবাই এটা একটু ট্রাই করেন, এই টুলগুলো সবাই একটু ট্রাই করেন। লাইন সেগমেন্ট টুলের এই 4-5টা টুল সবাই ট্রাই করেন। একটা সিআর দাও তো পিছন থেকে। আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন, আশা করি সবাই এটা ট্রাই করেছেন। এই টুলগুলো অতটা জরুরি না, এখানে লাইন সেগমেন্ট টুলের সাহায্যে লাইন নিতে পারলেই আপাতত হচ্ছে। এদিকে খেয়াল করেন সবাই। এরপরে আমরা তো প্রথম দিক থেকেই রেক্ট্যাঙ্গেল টুলটা দেখে আসছি, তাই না? রেক্ট্যাঙ্গেল টুল আমরা প্রথম ক্লাস থেকেই দেখে আসছি। তো রেক্ট্যাঙ্গেল টুল থেকে শুরু করি, আবার একটু রিভাইজ হয়ে যায়। রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় আমি যদি একটা ক্লিক করি, তাহলে ওয়াইডের মাপ, হাইডের মাপ আমার কাছে পারমিশন চাচ্ছে। তো এখানে চওড়ার মাপটা আমি দেখা যাচ্ছে 200 পিক্সেল দিচ্ছি, হাইটের মাপও আমি 300 পিক্সেল দিচ্ছি, দিয়ে ওকে দিলে দেখেন একটা 200 পিক্সেল চওড়া, হাইট হচ্ছে 300 পিক্সেল, এরকম একটা শেপ তৈরি করেছে, যার কিনা শুধুমাত্র স্ট্রোক কালার রয়েছে। আমি এখান থেকে ফিল কালার অন করে দিলাম, স্ট্রোক কালারটা নান করে দিলাম। এইভাবে আমরা নির্দিষ্ট মাপের একটা শেপ তৈরি করতে পারি। এরপর এভাবে চাইলে ড্র করতে পারি। এখন কথা হচ্ছে, ড্র করার পরে আমার মনে হলো এখন এটা নির্দিষ্ট একটা মাপ দেওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই যে কন্ট্রোল প্যানেলে দেখেন, এটা হচ্ছে ওয়াইডের মাপ, এটা হাইটের মাপ। হাইটের মাপ আমি 500 পিক্সেল দিচ্ছি। ভাই এদিকে খেয়াল করতে হবে, আমি মাউসের শব্দ শুনতে পারছি। এখানে আমি 500 পিক্সেল দিচ্ছি, দিয়ে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক না করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে ওটা হয়ে যাবে। দেখেন 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা শেপ তৈরি হয়েছে। আচ্ছা, এর বিকল্পও আছে, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে প্রপার্টিস। এটা উইন্ডো থেকে আমরা যদি খোঁজার চেষ্টা করি, এই যে প্রপার্টিস, এই প্রপার্টিস প্যানেলটা অন করলে এটা অনেকটাই কন্ট্রোল প্যানেলের মতোই কাজ করে। প্রপার্টিস আর এই কন্ট্রোল প্যানেল অনেকটা সিমিলার কাজ, আমার প্রয়োজনীয় সব কিছু এখানে শো করে। দেখেন ফাঁকা জায়গায় ক্লিক করলাম, অনেক প্যানেল চেঞ্জ হচ্ছে। এটাতে ক্লিক করলাম, দেখেন আরও প্যানেল আসলো। এখন এখান থেকে চাইলে এই যে এক্স ওয়াই মানে তো বোঝেন, এক্স মানে এই যে মেবি এরকম কোনাকুনি। দেখি এটার মাপ আমরা পরিবর্তন করি। ও না, মূল জায়গা থেকে সরে যাচ্ছে। এটা হচ্ছে বীজগণিত, পাটিগণিতে এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখেছি, তাই না, জ্যামিতিতে। আর এটা হাইট এবং ওয়াইড, এটা আমরা সব থেকে ভালো বুঝি, লম্বা চওড়া, তাই না?
এটা এখান থেকে যে চওড়া করতে পারছি, এখান থেকে লম্বা করতে পারছি, এটা নির্দিষ্ট মাপ দিয়ে আমরা এটা করতে পারছি। এখান থেকে আমরা নির্দিষ্টভাবে এটা রোটেট করতে পারছি। রোটেট, এটা একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে এটা রোটেট হচ্ছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে ফ্লিপ, এটা হচ্ছে ওই যে আমরা প্রথম দিকে যেটা শিখছিলাম, রাইট বাটন ক্লিক করে যে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটা অনেকটা ওরকম। আচ্ছা, ওইগুলো পরে দেখি। আচ্ছা, এরপর আমরা দেখছি হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। এই টুলের সাহায্যে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিতে পারি। এটা প্রথম টুল থেকেও নেওয়া যায়, তাই না? প্রথম টুল থেকে আমরা এটা করতে পারি এবং এই যে এখান থেকে রেডিয়াসের মানটা কম বেশি করতে পারি। এটা এখান থেকে এটার মান পরিবর্তন করার অপশন নাই, এখানে আছে। ওকে, এর পরের অপশনটা কি? এলিপস টুল। এটা সহজ টুল, এটা তো দেখলেনই, এটা আর কি দেখাবো। ক্লিক করে নির্দিষ্ট মাপ দিয়েও নিতে পারবেন। এই যে হাইট ওয়াইট দিয়ে নির্দিষ্ট করে ওকে করলে একটা বৃত্ত তৈরি হবে। এরপরের অপশনটা হচ্ছে পলিগন টুল। পলিগন টুলে ডিফল্টভাবে 6টা কর্নার থাকে। এটা উপরের মাপটা দেখেন সোজা হচ্ছে না, আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করছি। এই অবস্থায় যদি শিফট প্রেস করি তাহলে ওর মাথাটা সোজা থাকবে। এবার আমি যদি চাই এর কর্নার বেশি হবে, মানে আমি কর্নার কম বেশি করব, সেক্ষেত্রে অ্যারো চিহ্ন, আপ অ্যারো অথবা ডাউন অ্যারোতে ক্লিক করে এই টেনে ধরা অবস্থাতে ক্লিক করবেন। এভাবে মাল্টিপল কর্নার নিতে পারবেন। একইভাবে এর পরের টুলটা হচ্ছে স্টার টুল। স্টার টুলে চাইলে কর্নার বাড়িয়েও নিতে পারবেন। কর্নার এটা টেনে ধরে তারপরে হচ্ছে কিবোর্ড থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। আচ্ছা, এই প্যানেলগুলো সবাই ট্রাই করেন তো। প্যানেল না, টুল। সহজ, 2 মিনিটে সবাই করে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে প্রপার্টিস প্যানেলটা নিয়ে আসতে পারেন সবাই, উইন্ডো থেকে প্রপার্টিস প্যানেলটা নিয়ে আসতে পারেন। ওকে, সবার কি হয়েছে এটা? তাহলে আমাদের এখানে এই টুলগুলো সব ওকে। এর ভিতরে একটা টুল রয়েছে ফ্লার টুল। এটা আমাদের প্রয়োজন নেই কখনোই, এটা ওই যে সূর্যের রশ্মি তৈরি করে, ঠিক আছে? এ একদম অপ্রয়োজনীয় একটা টুলস, এটা দরকার নাই। সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা আমরা তাহলে এখন পর্যন্ত এই টুল পর্যন্ত দেখলাম, তাই না? এরপর আমাদের নতুন টুল হচ্ছে ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল। এই টুলের ভিতরে আরেকটা টুল আছে, মোট এখানে 2টা টুল। তো আমি প্রথমে পেইন্ট ব্রাশ টুলটা দেখি। এই টুলে থাকা অবস্থায় আমাদের অবশ্যই স্ট্রোক কালারে থাকতে হবে। দেখেন আমরা ফিল কালারে আসি বিধায় এখানে কোনো কাজ হচ্ছে না, এবং আমার মাউসের কার্সরের নিচে একটা দাগ দেওয়া রয়েছে মাঝ বরাবর। আমাদের এটা স্ট্রোক কালারে দিতে হবে, তারপরেও তো কাজ হয় না। আচ্ছা, দেখেন আমরা পেইন্ট ব্রাশের সাহায্যে আমরা যেটা তৈরি করতে পারি, এটাকে ফিল কালারে কনভার্ট করলাম। এরপর পেন টুলের সাহায্যে এখানে ক্লিক করে করে কর্নারগুলোকে এটা এরকম করলাম। আমরা ওই যে ফুলের পাতা তৈরি করতে পারি। দেখেন, খেয়াল করেন, আমি এটা রোটেট করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা এবার অল্টার প্রেস করে এর একটা ডুপ্লিকেট নিচ্ছি এবং অল্টারের সাথে শিফটও প্রেস করছি। এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকছি। কয়েকটা নিলাম, এটা অনেক বড় হয়ে গেছে, আমি সবগুলো ধরে ছোট করে ফেলছি।
এবার এইগুলো ধরে আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট এটাকে কপি করব, কপি করে এটা ডানে নিয়ে আসবে এবং শিফট ধরে সরাবো। এবার আমরা যদি একটা দাগ দিই, আর্টবোর্ডের তুলনায় অনেক ছোট করে বানাতে হবে, তাহলে এটা সুন্দর দেখাবে। এবার এইটা ধরে আমাদের ব্রাশ নামে একটা প্যানেল আছে, এই প্যানেলটা যদি ডান সাইডে না থাকে, উইন্ডো থেকে এই যে ব্রাশেস এটা ক্লিক করবেন, এটা ডান সাইডে সেট করে নেবেন। সেট কিভাবে করবেন দেখেন, আমি যদি এই ব্রাশটা যদি এখানে না থাকে আমি কিভাবে আনবো, এটা কেটে দিলাম, উইন্ডোতে গেলাম, ব্রাশেসে গেলাম, ক্লিক করলে দেখেন ব্রাশেস আসলো। এখানে খেয়াল করবেন এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন দিলে এখান থেকে একদম ভ্যানিশ হয়ে যাবে, আবার আনতে হবে উইন্ডো থেকে। আর এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এরকম ছোট হয়ে যাবে। এবার এটা চাইলে আপনি এটা ডান সাইডে সেট করতে পারেন। কিভাবে করবেন, মাউসের কার্সরটা যখন এখানে নিয়ে যাবেন, দেখেন এর ভিতরে নীল হয়ে গেছে, ব্লু হয়ে গেছে, এখানে নিলে কিন্তু এটা আলাদা লাইন তৈরি করবে, দেখেন আলাদা লাইন তৈরি করছে, যেটা আমাদের জায়গা নষ্ট করবে মনিটরের। তো আমরা এখানে কোথাও এক জায়গা সেট করে দিলাম, এই যে ব্রাশেস। এখন দেখেন আমি এইটাকে আমি এখানে সেট করব, করার সময় এটাকে আমি আর্ট ব্রাশ দিচ্ছি, আর্ট ব্রাশ ওকে। এরপর এখানে একটা পারমিশন আসছে, এটা অনেক ফাংশনাল, এটা আপাতত অত দেখছি না, আমরা ওকে দিব জাস্ট। দেওয়ার পরে আমরা ব্রাশেসে গিয়ে এটা সিলেক্টেড থাকবে যে ব্রাশটা কেবলটা সেট করলাম। এবার আমরা যেই দিকে টান দিব বাঁকা করলেও এটা এভাবে ব্রাশ হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে নর্মাল বেসিকে থাকলে, বেসিকে থাকা অবস্থায় যদি ড্র করি, সরি এই যে বেসিক, এটাতে ক্লিক হয় না কেন, এবার হয়েছে। এই যে উপরে যে ডটটা রয়েছে, এই ডটগুলোর একটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ড্র করি, নর্মাল ব্রাশ, আমরা পেইন্ট ব্রাশ রং করি যেরকম না ওরকম, এরকম পেইন্ট ব্রাশ হবে। এবং এই ব্রাশের অনেক প্রিসেট আছে, অনেক অনেক প্রিসেট আছে, আমরা চাইলে এগুলো এখান থেকে নিতে পারি। এই যে এখান থেকে ধরেন আমি ইমেজ ব্রাশ না, ভেক্টর প্যাক এই ধরনের ব্রাশ নিই, এই ধরেন এই ব্রাশটা সেট করে আমি এবার ড্র করব, এই ধরনের ব্রাশ এখানে ড্র হবে। তো এটা আমরা ভালোভাবে শিখবো। তাহলে প্রথম কাজ কি দেখেন আপনাদের, প্রথম কাজ হচ্ছে ব্রাশে গিয়ে জাস্ট এভাবে ড্র করবেন। আচ্ছা, আমার একটা ব্রাশ প্রিসেট সিলেক্ট রয়েছে, এই জন্য এরকম লাগছে, ব্রাশেস। এরপর এই যে উপরে এই ডটে ক্লিক করলাম, করে ব্রাশে গিয়ে এভাবে ড্র করছি। আর এই যে ব্রাশগুলো তৈরি হচ্ছে না, এগুলো থাকে স্টোকে, আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে এটা চিকন মোটা করতে পারি। তাহলে সবাই একটু ব্রাশগুলো নেওয়া দেখেন, সবাই ট্রাই করেন তো এরকম ব্রাশ সেট করতে। আমি পাতা তৈরি করার কথা বলিনি, জাস্ট ব্রাশটা নিয়ে এরকম ড্র করতে পারছেন কিনা দেখেন, সবার কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখেন। প্রথমটা ব্রাশের ভিতরে একটা, প্রথমটা সিলেক্ট করে স্ট্রোক থেকে স্ট্রোক মোটা করেন।
আচ্ছা সবাই পেরেছেন তাই না? সহজ বিষয়, জাস্ট ব্রাশটা নিয়ে একটু ড্র করলেন। এবার দেখেন ব্রাশের সাহায্যে আমরা কিছু তৈরি করি। হ্যাঁ, খেয়াল করেন, আমি একটা এলিপস নিচ্ছি। এলিপস নিয়ে প্রথমে একটু আগে যেটা দেখালাম এটাই করেন। এরকমভাবে লম্বা লম্বা একটা শেপ নেবেন। এটা অবশ্যই ফিল কালার থাকবে, স্ট্রোক কালার থাকবে না। এরপর পেন টুলে যাবেন। পেন টুলে গিয়ে অল টাচ চেপে ধরে এখানে ক্লিক করলে এটা কী হবে, কর্নার হয়ে যাবে। এই যেভাবে ক্লিক করলে এটা কর্নার হয়ে যাবে। তো পাতা তৈরি করলাম এবং এটা অনেক ছোট করবেন, আর্টবোর্ডের তুলনায় অনেক ছোট করবেন। এই এতটুকু করলাম। এবার অল টাচ চেপে এর একটা ডুপ্লিকেট নিয়ে এটা রোটেট করব কিভাবে, এই যে মাউসের কার্সরটা এখানে নিয়ে যে শিফট ধরে ডান দিকে ঘুরাইলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। আমি এই পজিশনে রাখছি এবং এইগুলো অল্টার চেপে ধরে আমি একটা ডুপ্লিকেট নিলাম, অল্টার এবং শিফট চাপলাম। অল্টার চাপিয়ে ডুপ্লিকেট করার জন্য আর শিফট প্রেস করেছি কারণ হচ্ছে সমানে যাতে আসে। এরপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম। এবার এই সবগুলো ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করলাম এবং কপি করলাম। এবার এই যেগুলো সিলেক্টেড আছে ওইগুলো ধরে ডানে নিয়ে আসলাম, শিফট প্রেস করে নিয়ে আসলাম যাতে একটু উঁচু নিচু না হয়ে যায় এবং এটাও এর মিডল সেন্টার বরাবর বসিয়ে দিলাম। এইবার আমরা একটা পেন টুলের সাহায্যে অথবা এই যে রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে আমি একটা লম্বি একটা এটা তৈরি করলাম। এটা মানাচ্ছে না, এরকম থাক। এবার এইটা সম্পূর্ণটা ধরে আমি এই ব্রাশের পিসেটটা ওপেন থাকবে এর ভিতরে ঢুকাই দিলাম। দেওয়ার পরে একটা পারমিশন চাপে এর ভিতরে আমি আর্ট ব্রাশে ক্লিক করব, করে ওকে, আর্ট ব্রাশ থেকে ওকে, এরপর আবার ওকে। তারপর এটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি। দিয়ে আমি যদি এবার ব্রাশ টুলে যাই এটা সিলেক্টেড থাকবে এবং এভাবে ড্র করলে পাতা সেভাবে থাকবে। করেন তো সবাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, একই সাথে আমি একটা বৃত্ত নিচ্ছি। বৃত্তটা শুধুমাত্র স্ট্রোক কালার রাখছি। এদিকে খেয়াল করেন সবাই, এই বৃত্তটা শুধুমাত্র স্ট্রোক কালার রাখছি। রাখার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডান পাশের এই পাতটা সিলেক্ট করলাম। এই যে এই পাত অ্যাঙ্করটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তাহলে এখানে থাকলো কি অর্ধেক। এটা শুধুমাত্র কি স্ট্রোক কালার আছে, ফিল কালার কিন্তু নাই। তো এটার আমি ডুপ্লিকেট একটা নিয়ে এসে এটা আমি এরকমভাবে ঘোরালাম, ঘুরিয়ে ডানে রাখলাম। এবার এটা সিলেক্ট করে আমি এই যে পাতার উপর ক্লিক করলাম, দেখেন এটা পাতা হয়ে গেল। এটা সিলেক্ট করে এই পাতার উপর ক্লিক করলাম, এই পাতা হয়ে গেল। করেন দ্রুত। পাতা আঁকবেন কিভাবে ভুলে গেছেন? এই দেখেন এরকম একটা বৃত্ত নেওয়ার পরে এটা ফিল কালারে কনভার্ট করেন, করে পেন টুলে চলে যাবেন। যে এই কর্নারগুলোকে ওই যে তীক্ষ্ণ করে দেবেন। এই যে এই অ্যাঙ্করে যে অল্টার চেপে ধরে ক্লিক করবেন, পেন টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে এখানে ক্লিক করবেন, করলে পাতা তৈরি হয়ে যাবে। দ্রুত করেন। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ যাই। সবার ভিতরে মনে হয় কনফিউশন কাজ করছে। এদিকে খেয়াল করেন, যারা পারছেন না একটু এইদিকে খেয়াল করেন।
এই পাতা পর্যন্ত সবাই কি পেরেছেন পাতা তৈরি করতে? পাতা তৈরি করতে কারো কি সমস্যা আছে? আচ্ছা, তারপরেও পাতাটাও তৈরি করা দেখায়। সবাই একটু মনোযোগী হন তো। আমি একটা বৃত্ত নিচ্ছি লম্বা টাইপের, পেন টুলে গিয়ে এই অ্যাঙ্করে অল্টার প্রেস করে ক্লিক করছি যাতে করে এটা অ্যাঙ্করটা তীক্ষ্ণ হয়ে যায়। এটা তো সবাই পারছেন। এটাকে আমাদের অনেক ছোট করতে হবে, আর্টবোর্ডের তুলনায় অনেক ছোট করতে হবে, ব্যাস এত ছোট করছি। এদিকে খেয়াল করেন সবাই, পাতা পর্যন্ত আমি আশা করি সবাই পেরেছেন। এরপর এর একটা ডুপ্লিকেট নিলাম, নেওয়ার পরে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। শিফট প্রেস করে ঘুরালে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। এটাও কি সবাই বুঝেছেন? এরপরের স্টেপটা কি? এটা আমি অল্টার চেপে নিয়ে আসলাম, এটা ডানে বায়ে সরে যেতে পারে, এর জন্য আমি কি করব, শিফট ধরবো, তারপর কি করব, কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, একটা একটা করে ক্লিক করব। চেপে ধরে রাখলে কিন্তু অফুরন্তভাবে হতে থাকবে নিচে। এরপর এই সবগুলো এইভাবে সিলেক্ট করলাম, এই মাঝেরটা বাদে। এবার চাইলে এটারই অল্টার চেপে ধরে ডুপ্লিকেট নেওয়া যায়, শিফট ধরে, এবং এটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এরপর ওকে। যদি আমি প্রথমটাকে রিফ্লেক্ট করতাম তাহলে কপি করতাম, যেহেতু অলরেডি অল্টার চেপে নিয়ে আইছি তাহলে কি করব, জাস্ট ওকে, কপি করার দরকার নেই। এবার এই সবগুলোকে, আচ্ছা তার আগে নিচে একটা লাইন দেওয়া যেতে পারে, অ্যারো চিহ্নতে ক্লিক করে করে সিলেক্ট থাকা অবস্থায় আমি একটু ডানে চাপিয়ে নিলাম। এটাও মিড বরাবর নিয়ে যাচ্ছি। দেখেন পার্পল কালারের দাগের মাধ্যমে বোঝাচ্ছে যে এই দাগের একদম মাঝে আছে, ইন্ডিকেট করে দেখাচ্ছে। এবার এই সবগুলোকে ধরলাম, ধরে এই যে ব্রাশটা ওপেন করব, ব্রাশেস কই, ব্রাশেস। এবার এইটা ধরে এর ভিতরে এই ফাঁকা জায়গায় এনে এক জায়গায় ছাড়বো, এরপর আর্ট ব্রাশে ক্লিক করব, ওকে ওকে, ব্যাস। এবার এগুলো ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই। এবার ব্রাশ তুলে গিয়ে এভাবে ড্র করব, করেন দ্রুত। আচ্ছা, পাতা তো সবাই তৈরি করতে পেরেছেন তাই না? এবার এটাকে চাইলে এরকম চিকন মোটা করতে পারেন এই স্ট্রোক থেকে। এটা সিলেক্টেড থাকা অবস্থায় এই যে স্ট্রোক থেকে পাতা চিকন মোটা করা যায়। আমি কি পরের স্টেপে যেতে পারি? তাহলে সবাই এদিকে খেয়াল করেন। আচ্ছা, আমরা তাহলে অন্য একটা কিছু দেখি। হ্যাঁ, শিকল তৈরি করি, চেন চেন। এদিকে খেয়াল করেন সবাই, একটু লম্বা টাইপেরই নিই। এরকম একটা বৃত্ত নিচ্ছি, এটার বৃত্তের যে স্ট্রোক থিকনেস এটা একটু বাড়িয়ে নিচ্ছি, 10 পিটি করলাম। এরপর এরই একটা ডুপ্লিকেট নিচ্ছি। আচ্ছা, ডুপ্লিকেট না নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা ডুপ্লিকেট নিয়ে শিফট এবং অল্টার ধরে এটা ছোট করছি, করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের দুইটা, এই দুইটাকে কি বলে বলেন তো? অ্যাঙ্কর। এগুলো মুখে মুখে না বললে আপনাদের কাজে মনোযোগ আসবে না। এগুলো অ্যাঙ্কর, আর এই যে দাগগুলোকে পাত বলে। তো ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে নিচের দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এইবার এটাকে রোটেট করলাম শিফট ধরে, এরকম।
এই দুইটাকে আবার রোটেট করলাম, অল্টার প্রেস করে নিয়ে আসলাম। আচ্ছা, অল্টার না করে হ্যাঁ এতটুকু নিয়ে আসলাম শিফট ধরে। এবার এটা রোটেট করলাম, করার পরে এই সবগুলোকে ধরলাম। আচ্ছা, তার আগে এই দুইটা ধরে আরেকটু ডানে নিয়ে যায়, এই সবগুলো ধরে শেপ। আচ্ছা, এটা একটা নতুন টুল, কিন্তু একদমই সহজ টুল। এই টুলে গিয়ে আমি এই দুইটা কেটে দিলাম আর এই দুইটা কেটে দিলাম। এবার এই দুইটা আমি ব্রাশের প্রিসেটের ভিতর ঢুকাবো। ঢুকে আগে করেছিলাম আর্ট বিরাশ, এবার করবো প্যাটার্ন বিরাশ। ওকে, এরপর ওকে। এবার আমি যদি ব্রাশ টুলের সাহায্যে এরকম করে, এই যে ব্রাশ সিকল হয়ে গেছে, ঠিক আছে? ট্রাই করেন তো সবাই। আচ্ছা, আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এরকম একটা বৃত্ত নেবেন, এটা থিকনেস বাড়িয়ে নেবেন। 10 পিটি করলাম। এটার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে তো ডুপ্লিকেট হয়, এখানে দুইটা আছে, আমি একটাকে এইভাবে ছোট করছি। দুইটাই সিলেক্ট করলাম না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের দুইটা অ্যাঙ্করকে সিলেক্ট করে ডিলিট করলাম। এটা করেন তো সবাই। আচ্ছা, হয়ে থাকলে আমি পরের স্টেপে যাই। দেখেন, এদিকে খেয়াল করেন, এটা সম্পূর্ণটা ধরলাম, ধরে আমি এই ব্রাশের প্রিসেটটা অন থাকবে এই অবস্থায় এর ভিতরে ছেড়ে দিলাম। রাখার পরে আমি প্যাটার্ন বিরাশে চলে যাব, লাস্টেরটা প্যাটার্ন বিরাশ। ওকে, এরপর এখানে যা থাকবে তাই, তারপর ওকে। এবার এটা আমি ডিলিট করে দিচ্ছি। করে দিয়ে আমি যদি চাই একটা বৃত্ত নিব, এরকম একটা বৃত্ত নিব, এবং সেটা আমি এই ব্রাশ অ্যাপ্লাই করব, সেটাও হবে। এই যে একটা বৃত্ত নেবেন, নিয়ে এখানে এই যে ব্রাশের প্রিসেটের ভিতরে এটা ক্লিক করবেন, চেন তৈরি হয়ে যাবে। তাহলে ওই প্রথমে স্ট্রাকচারটা তৈরি হয়নি, প্যাটার্নটা তৈরি হয়নি। যারা পারেননি তারা আবার ট্রাই করেন। এদিকে খেয়াল করেন, আমি একবারে বুঝাই দিচ্ছি। এদিকে খেয়াল করেন সবাই, আরেকবার রিভাইজ দিয়ে ফেলেন। যারা তৈরি করেছেন আবার ট্রাই করেন। এদিকে খেয়াল করেন সবাই, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ডুপ্লিকেট, এর একটা ছোটতা তৈরি করলাম। এই দুইটার ভিতরে নিচের দুইটা ডিলিট করব। কিভাবে সেটা? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই নিচের টুকু সিলেক্ট করলাম, করে ডিলিট করে দিলাম। এরপর এইটাকে আমি রোটেট করব, খুবই সহজ রোটেট করা। এবার এটাকে রিফ্লেক্ট করতে পারি, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কপি। এইবার এখানে সিলেক্ট আছে দুইটা, তাই না? এই দুইটা সিলেক্ট নাই, এই দুইটার ভিতরে পাত দেখা যাচ্ছে, তার মানে এই দুইটা সিলেক্ট। এখন আমি কিবোর্ডের রাইট অ্যারোতে ক্লিক করে ডানের দিকে সরাই নিচ্ছি এবং মাঝের দুইটা একসাথে করার চেষ্টা করছি। এই দেখেন, এই দুইটা পাত, এই ছোটটা আর এই পাশের ছোটটা এক লাইনে রাখলাম। রেখে এই দুইটা যেন একটা আরেকটার সাথে ওভারল্যাপিং করে, তা না হলে কিন্তু এটা কাটবে না। এরপর এই দুইটাই ধরবো, ধরে শেপ বিল্ডার টুলে যাব, গিয়ে এই পাশের দুইটা কাটবো আর এই পাশের দুইটা কাটবো।
এটা করার পরে সহজ স্টেপ, এখান থেকে এখানে টেনে নিয়ে যাব, প্যাটার্ন বিরাস, ওকে ওকে। এরপর আপনি ব্রাশ টুল দিয়েও এটা ড্র করতে পারেন, অথবা একটা সার্কেল তৈরি করে কিংবা একটা রেক্ট্যাঙ্গেলও নিতে পারেন, এবং এখানে একটা ব্রাশের পিস এটা ক্লিক করে দেবেন, ব্যাস। আর হয়নি কার কার? যদি হয়ে থাকে আমি পরের স্টেপে যাই। আচ্ছা, ব্রাশ টুলের ভিতরে আরেকটা টুল আছে, ওটা হচ্ছে ব্লব ব্রাশ টুল। এটা একদমই নর্মাল, আগেরটা ছিল হচ্ছে যদি ড্র করতাম ওটা স্ট্রোক কালারে হতো, এটা হবে ফিল কালারে। দেখেন এটা যদি আমি সিলেক্ট করি তাহলে বুঝতে পারবেন এটা ফিল কালারে আছে, আগেরটাতে ড্র করলে ওটা থাকতো স্ট্রোক কালারে। পেইন্ট ব্রাশে আমরা বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ব্লব ব্রাশ টুলে দেখছি আমরা ট্রাই করতে পারি কিনা। দেখেন এটা সিলেক্ট রাখলাম, এটা যদি আমরা ড্র করি এটা দেখেন স্ট্রোক কালারে আছে, এই যে স্ট্রোক কালারে। স্ট্রোক কালার কীভাবে বুঝছি? এর মাঝখান দিয়ে একটা পাথ রয়েছে, এবং এটা চাইলে আমরা মোটা চিকন করতে পারছি। কিন্তু অপর দিকে ওর সাথে যে টুলটা আছে ওর ভিতরে ব্লব ব্রাশ টুল, এটার সাথে যা ড্র করব একটা আরেকটার সাথে লেগে যাবে এবং এটা ফিল কালার হবে। এই ব্লব ব্রাশ টুলটা সবাই একটু দেখেন, সহজ, একদমই নর্মাল জিনিস, সবাই একটু দেখেন। এবং এখানে কোনো ইফেক্ট দেখেন হচ্ছে না, আমি কোনো ইফেক্টে ক্লিক করে যদি ড্র করি ওইটা হচ্ছে না। এই ব্লব ব্রাশ টুল কোনো ইফেক্ট অ্যাপ্লাই করে না, অ্যাপ্লাই হয় না। আচ্ছা, পরের দুইটা টুলসও সহজ, এগুলো আমি একটু বোঝাই দিই, খেয়াল করেন। এটা হচ্ছে শেপার টুল। শেপার টুলের সাহায্যে আপনি যদি এলোমেলো করেও দাগ টানেন সেটা সমান করে দাগটা টেনে দেবে, একটু বাঁকা হয়ে যাবে কিন্তু ওইটা দাগটা সোজা করে দেবে, এরকম সোজা দাগ টানে। আমাদের দরকার হয় না এই টুলটা। আবার শেপার টুল দিয়ে যদি চান যে আপনি একটা বৃত্ত তৈরি করবেন, বৃত্ত বা এ দেখেন আমি এটা এলোমেলো করে বৃত্ত তৈরি করলাম, এটা একদম স্কোয়ার বৃত্ত তৈরি করে দিচ্ছে। এবার দেখেন আমি যদি একটা ত্রিভুজ তৈরি করতে যাই, খেয়াল করেন, এলোমেলো করে ত্রিভুজ তৈরি করলাম, একটা মাপের একটা ত্রিভুজ তৈরি করে দিচ্ছে। চতুর্ভুজ তৈরি করতে যাচ্ছি, মাপের একটা চতুর্ভুজ তৈরি করে দিচ্ছে। এগুলো অত দরকার হয় না। আচ্ছা, এরপরের টুলটা কি? পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ হচ্ছে ওই পেন টুলের মতোই, কিন্তু পেন টুল তো ক্লিক করে করে যাওয়া লাগতো, কিন্তু এটা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র করতে হয়। মাউসের লেফট বাটন ক্লিক ছেড়ে দিলে ওটা শেষ হয়ে যায়। এই হচ্ছে পার্থক্য। পেন্সিল টুল এই যে এইভাবে ড্র করতে হয়, এরকম করে ড্র করতে হয়। আচ্ছা, এরপরে আছে স্মুথ টুল। আচ্ছা, পেন্সিল টুল দিয়ে কিছু যদি লেখি ওটা যদি একটু বাঁকা তাড়া হয় সেটা স্মুথ টুলের সাহায্যে সোজা করা যায়। এই যে কিছুটা সোজা হয়ে যাচ্ছে, এরকমভাবে সোজা করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে পাথ ইরেজার টুল। এর সাহায্যে যে পাথ ইরেজ করা যায়, পাথগুলো ইরেজ করা যায়। এই অ্যাঙ্করের উপর দিলে এটা কেটে যাচ্ছে। এরপরে জয়েন্ট টুল, এগুলো আসলে আমাদের অত দরকার নেই। এই দুইটা এক হবে, এই দুইটা এক করে দিলাম, দেখলেন? এটা হচ্ছে লাস্টে যেটা আছে জয়েন্ট টুল, এই দুইটা পাতকে এক করব এইভাবে, এই যে জয়েন হয়ে গেল। কিন্তু এটা যে দূরত্ব বেশি, এই দুইটা হবে অবশ্যই সিলেক্ট থাকতে হবে হয়তো,
এই যে এক করে দিয়েছে, এটা হচ্ছে জয়েন্ট টুল। তো এগুলো সবগুলো ট্রাই করেন তো সবাই, যেভাবে যেভাবে বললাম। শেপার টুল, প্রথম টুলটার সাহায্যে আপনি এইভাবে ত্রিভুজ, চতুর্ভুজ তৈরি করতে পারবেন, তারপরে বৃত্ত তৈরি করতে পারবেন। এইভাবে ট্রাই করেন। পেন্সিল টুল দিয়ে কিছু ড্র করেন। এরপর স্মুথ টুল দিয়ে যদি বাঁকা দাগ সোজা করতে চান সেটা করতে পারেন। তারপরে পাত ইরেজার টুল দিয়ে পাত ইরেজ করবেন, এবং জয়েন্ট টুল দিয়ে সেটা জয়েন করাও দেখেন। সিলেক্ট করে নেন, পাতটা আগে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে দেখেন, পাত ইরেজার টুল দিয়ে যদি আপনি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে একটু ক্লিক ড্র করেন, তাহলে এটা এই যে আলাদা হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। আবার সিলেক্ট করে আপনি পরেরটা দিয়ে জয়েন্ট টুল দিয়ে এইগুলো জয়েন করে দিতে পারবেন। আচ্ছা, টুলগুলো কি সবার দেখা হয়েছে? এবার সব থেকে মজার টুল, সেটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার বলতে রাবার, পেন্সিল দেখলেন, এবার রাবারদের তো দেখবেন তাই না? রাবারের নাম হচ্ছে ইরেজার। এর জন্য আমি কিছু শেপ নিচ্ছি। এই শেপের কালারটা আমি ব্ল্যাক করছি, এবং অবশ্যই স্টোক কালার নাম থাকবে, এরকম একটা শেপ নিয়েছি। এবার এটা সিলেক্ট করে আমি যদি ইরেজার দিয়ে এভাবে ড্র করি, তাহলে এগুলো মুছতে থাকবে, রাবার দিয়ে মুছে ফেলতে পারছি। সবাই মোছেন তো। এরপরের টুলটা ইরেজার টুল। আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন, এটা তো সহজে পেলেন তাই না? এবার আপনারা যদি চান এটা সমানে কাটবেন, এটা সমানে কাটতে চাচ্ছেন, তাহলে কি করবেন? অল্টার চেপে ধরবেন,
তৈরি, অল্টার চেপে ধরে একটা বাউন্ডারি তৈরি করবেন। এই দেখেন আমি একটা বাউন্ডারি তৈরি করছি না, এর ভিতর যা যা থাকবে সব কিন্তু ইরেজ হয়ে যাবে। এই দেখেন সমানভাবে এটা কেটে ফেলেছে। অল্টার চেপে ধরে বাউন্ডারি তৈরি করা, সোজা বাংলায় বলছি। এই যে অল্টার চেপে ধরে এই যে বাউন্ডারি তৈরি করবো, ততটুকু ডিলিট হয়ে যাবে। অল্টার চেপে ধরে একটা বাউন্ডারি তৈরি করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে। ইরেজার টুলে থাকা অবস্থায় এভাবে যদি অল্টার চেপে ধরে বাউন্ডারি তৈরি করা হয়, যতটুকু বাউন্ডারির ভিতর থাকবে ওইটুকু ডিলিট হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। এটা কি সবাই পেরেছেন? ওকে, এবার দেখেন আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এখন আমি যখন ইরেজার টুলে যাচ্ছি, এই যে বৃত্তের পরিধিটা এটা অনেক বেশি বড়, কিছু ক্ষেত্রে আমার ছোটও প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি কিবোর্ডে যে থার্ড ব্র্যাকেট আছে, এটা পি এর ডান সাইডে, অনেকের কিবোর্ডে আবার ছোট আছে। থার্ড ব্র্যাকেট লেফট সাইড দিলে ছোট হয়, থার্ড ব্র্যাকেট রাইট সাইডেটা দিলে বড় হয়। সবাই কি পেরেছেন? থার্ড ব্র্যাকেট লেফট সাইড রাইট সাইড ওই টুলে থাকতে হবে। আচ্ছা এখানে দেখেন তো, হয়নি? এই হাসান ভাই একটু হেল্প করেন। হয়েছে হয়েছে হয়েছে? ইন্দ্রজিৎ ভাই থার্ড ব্র্যাকেট খুঁজে পেয়েছেন? থার্ড ব্র্যাকেট বলেছি। এবারে এটা ধরেন এরকম এলোমেলো ভাবে কাটলেন, এটা মনে করলেন সোজা ভাবে কাটবেন, সেক্ষেত্রে কি করবেন? অল্টার চেপে ধরে এরকম ভাবে কেটে ফেলবেন। এটা পারছেন? অল্টার চেপে সবাই কাটতে পারছেন তো? ওকে, এইবার ইরেজার টুলের ভিতরে একটা আছে সিজার টুল। সিজার মানে কাউসি। আমরা এবার কাউসিটা দেখব। কাউসিটা দেখার জন্য আমরা একটা বৃত্ত নিব। এদিকে খেয়াল করেন সবাই, আমার কথা খেয়াল করলে পরে আর আপনাদের কারোর হেল্প দরকার হয় না। খেয়াল করবেন এইদিকে। আমি এই টুলে থাকা এই বৃত্ত নিলাম, বৃত্তটা স্ট্রোকে কনভার্ট করলাম। এটা কিসে আছে? শুধুমাত্র স্ট্রোক, ফিল কালার নান আছে। এটা একটু থিকনেস বাড়িয়েও নিলাম। নেওয়ার পরে এটা আমি সিলেক্ট করলাম, করে এর ভিতরে যে টুলটা আছে, আচ্ছা স্ট্রোকে কিভাবে অ্যাপ্লাই করে, এই যে এটাকে কি বলে, ইরেজার টুল। দেখেন এইভাবে ড্র করলে এরকম হবে, ঠিক আছে? স্ট্রোকে এরকম হয়। আমি আরেকবার দেখাই। এই যে বৃত্ত আছে, আমি থার্ড ব্র্যাকেট টুলের সাহায্যে ছোটো করে নিলাম। এই দেখেন আমি এইদিকে কাটতে যাচ্ছি, দেখেন দুইটা তৈরি করে ফেলেছে, দেখছেন? থার্ড ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট বলছি কেন, হচ্ছে স্ট্রোকের উপরে এই ইরেজার টুলটা এভাবে অ্যাপ্লাই হয়। এটা একটু ট্রাই করেন সবাই। একটা বৃত্ত নেন, সেটাকে স্ট্রোকে কনভার্ট করেন, করে ইরেজার টুল দিয়ে এভাবে ড্র করেন। হচ্ছে না? অলটা চাপা লাগবে না, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতে হবে। হয়েছে? এই ভাই একটু হেল্প করেন পাশের জনকে। ওইটা কি সিলেক্ট আছে? সিলেক্ট আছে?
প্রথম টুল এটা কিন্তু ইরেজার টুলই, সিজার টুলে এখনো যায়নি। ও আমি তো ইরেজার টুল দিয়েই করছি। সিজার টুল দেখায়নি এখনো, ইরেজার টুলটাই। দ্রুত করেন, 4টা বেজে গেল, এটা শেষ করি। আচ্ছা আজকের মতো এই পর্যন্তই থাক।